বাংলাদেশ এখন আপনারা জানেন যে এক গভীর সংকটের মধ্যে আছে এবং 2024-এর 5ই আগস্ট আন্তর্জাতিক ষড়যন্ত্রে সহিংসতার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে থাকলেও ষড়যন্ত্রকারীরা সেদিন ব্যর্থ হয়। এদিন থেকে বাংলাদেশের সংকটের শুরু। সংকট কেবল রাজনৈতিক না, অর্থনৈতিক, সামাজিক এবং সাংবিধানিকও। অর্থনীতিতে ধ্বংস নেমে এসেছে, সমাজ কাঠামো ভেঙে পড়ছে, সংবিধানকে তছনছ করে দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা নেমে এসেছে তলানিতে। লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ দীর্ঘ বছরের দারিদ্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল সমৃদ্ধির পথে। সেই আলোক যাত্রা থেকে বাংলাদেশকে ছিটকে ফেলা হয়েছে গভীর অন্ধকারে। আমাদের সৌভাগ্য, বাংলাদেশের সৌভাগ্য, শেখ হাসিনা বেঁচে গেছেন সন্ত্রাসী হামলা থেকে। বেঁচে আছেন বলেই এই সংকট নিরসনে তিনি আবার নেতৃত্বের হাল ধরেছেন। সমস্ত হতাশা, সমস্ত বেদনা তুচ্ছ করে শেখ হাসিনাই আলোকবর্তিকা। বাংলাদেশকে অবৈধ দখলদারিত্ব মুক্ত করার সংগ্রামের তিনি সর্বাধিনায়ক। ইউনূসের দুঃশাসনে যখন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ জীবনের সংকটের তীব্রতায় আছে, তখন শেখ হাসিনা সংকট নিরসনে নির্দেশনা প্রদান করেছেন। আজ আমরা কথা বলবো শেখ হাসিনার নির্দেশনা নিয়েই। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা শুরু করব একেবারে শুরুর কথা দিয়ে। সম্প্রতি 3টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। 5ই আগস্টের পর এই প্রথম। এর মধ্যে দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি তার সরকারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনকে বলেছেন ভায়োলেন্ট ইনসারেকশন, যার বাংলা হতে পারে সশস্ত্র রাষ্ট্র বিরোধিতা বা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যেটা তিনি এও বলেছেন এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ছিল জরুরি এবং তার সাংবিধানিক দায়িত্ব। হতাহতের প্রতি সমবেদনা প্রকাশ করলেও দায় গ্রহণ করে ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। জুলাইয়ের ঘটনা নিয়ে শেখ হাসিনার এই মূল্যায়ন কি আওয়ামী লীগের দলীয় মূল্যায়ন? আমি প্রথমেই কাদের ভাইয়ের কাছে যাব। আপনার কাছে যে প্রশ্ন, যে আপনি বর্তমান যে পরিস্থিতি এটাকে কিভাবে দেখেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে পদক্ষেপ, রাজনৈতিক পদক্ষেপ, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। দেখুন, আগস্টের তথা 24শে আগস্টে পাঁচ তারিখে বাংলাদেশে যে একটা অস্বাভাবিক সহিংস উত্থান ঘটে, আমি ভায়োলেন্ট ইনসারেকশনকে বলবো সহিংস উত্থান। এই সহিংস উত্থান আসলে বাংলাদেশের 52 থেকে 71 বাংলাদেশে যতগুলো গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন হয়েছে, এটা ঠিক সেরকম কোন আন্দোলন নয়। এখানে সার্বিকভাবে জনসম্পৃক্ততার অনুপস্থিতি ছিল লক্ষণীয়। এখানে আমি বিষয়টাকে দেখতে চাই, এটা হচ্ছে 71-এর পরাজয়ের প্রতিশোধ। এটাই ছিল তাদের অভিষ্ট। এই 71-এর পরাজয় যে দেশি বিদেশি চক্র জড়িত ছিল, বলতে পারেন ওয়াশিংটন, বলতে পারেন ইসলামাবাদ, এরা ছিল বিদেশি শক্তি। আর আমাদের এই দেশে
একাত্তরে যারা পরাজিত হয়েছে তারা ছিল পরাজিত বিদেশি শক্তির সহচর, মঞ্চের কারিগর কুশীলব, পেছন থেকে ওয়াশিংটনের মদত। সেই পাকিস্তান আমাদের বিজয়ের উষালগ্ন থেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদের সঙ্গে এদের দোসর সাম্প্রদায়িক শক্তি দ্বারা 47-এর চেতনা বিশ্বাস করে। সেই জামাত, তৎকালীন ছাত্র সংঘ, পরবর্তীতে শিবির, এই সাম্প্রদায়িক শক্তি এরা কিন্তু পরাজয়ের প্রতিশোধ নিতে বিজয়ের উষালগ্ন থেকে ষড়যন্ত্র শুরু করে। আমি বলবো 75-এ বঙ্গবন্ধু হত্যা, সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এরা বাংলাদেশে 71-এর বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব সংগঠিত করে, যেখানে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন, শহীদ হন। তখন কেবলমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ছিলেন না বলে তারা লাকিলি এসকেপ করেছিলেন। এছাড়া পরিবারের 18 জন সদস্য নির্মমভাবে নিহত হন। সেটা আমি আবারও বলবো, এই প্রতিবিপ্লবের পেছনের শক্তি ছিল ওয়াশিংটন এবং এর সঙ্গে যুক্ত ছিল পাকিস্তান। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা 75-এর 3রা নভেম্বর আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। স্বাধীনতার পক্ষের শক্তিকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার ষড়যন্ত্রে। তারপর আসুন বঙ্গবন্ধু কন্যার অপরাধ কি? তার অপরাধ, তিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারে বারে জীবনের জয়গান গেয়েছে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বারে বারে সৃষ্টির পতাকা উড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছেন, অকুত ভয়ে মাথা নত করেননি। শত প্রভোকেশনের মুখে, শত্রুতার মুখে তিনি কখনো নত হননি, শির নত করেননি। তিনি যুদ্ধাপরাধীদের বিচার অসম সাহসে সম্পন্ন করেছিলেন। মানবতা বিরোধী অপরাধের বিচার করেছিলেন। সেটাই ছিল তার অপরাধ। তার অপরাধ ছিল 96 থেকে 2001 সালে, আপনারা জানেন 2001-এ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে
96-তে আমরা যে ক্ষমতা পেয়েছিলাম বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর, সেই তখনও ক্ষমতা আমরা থাকতে পারতাম, শেখ হাসিনা থাকতে পারতেন যদি ঢাকা সফররত প্রেসিডেন্ট ক্লিন্টনের প্রস্তাব ছিল গ্যাস বিক্রির চুক্তি করার জন্য। এরই ধারাবাহিকতা 2001 সালে প্রেসিডেন্ট কার্টার এসেছিলেন ঢাকায়। তখনও তার কাছে, আমাদের নেত্রীর কাছে প্রস্তাব ছিল তিনি গ্যাস বিক্রি করতে সম্মত আছেন কিনা। সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। আজকে অনেকে অনেক কথাই বলে, দুর্নীতি বলে, দুঃশাসন। শেখ হাসিনার অপরাধ, তিনি ওয়াশিংটনের প্রস্তাব, গ্যাস বিক্রির প্রস্তাব মেনে নিতে পারেন। শেখ হাসিনার অপরাধ, তিনি 2008 সালে ক্ষমতায় আসার পর ক্রমাগত চাপের মুখে তিনি ছিলেন ওয়াশিংটনের প্রস্তাব, সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেওয়া, বারবার চাপ, নানা রকম প্রেশার। বঙ্গবন্ধুর কন্যা এই প্রস্তাবে সম্মত হন। তিনি সম্মত হননি আমাদের সমুদ্রের 26টি তেল ও গ্যাস ক্ষেত্র মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দিতে হবে। তিনি রাজি হন। তার অপরাধ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সমুদ্রের প্রবেশ দ্বারে সামরিক ঘাঁটি করার প্রস্তাবে সম্মত হননি। শেখ হাসিনার অপরাধ, তিনি আমাদের দেশকে কারো জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিকটিম হতে দেননি। তিনি এ জাতির সার্বভৌমত্ব কোন বিদেশি শক্তির হাতে তুলে দিতে চাননি। যে কারণে ডিপ স্টেটের রেজিম চেঞ্জ যে এজেন্ডা, সেই এজেন্ডার ছক বাস্তবায়ন শুরু আমরা যেটা দেখতে পাই। এরই মধ্যে তিনি নিজের অর্থে পদ্মা সেতু করার যে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করলেন, সেটাও তার অপরাধ। কারণ মোহাম্মদ ইউনূস এবং ক্লিন্টন পরিবার তারা চেয়েছিল যে বিষয়টি তারা লবিং করে বিশ্ব ব্যাংকে পদ্মা সেতু প্রকল্প থেকে সরিয়ে নেয়। এরপর জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা
ঘোষণা দিলেন, আমি আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। সেদিন অনেকেই বিষয়টিকে সহজভাবে নেননি। সিনিয়র অনেক নেতাকেও বলতে শুনেছি, পাগল হয়েছ নাকি, কিভাবে পদ্মা সেতু করবে, নিজের টাকা, কত টাকা আছে আমাদের। কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ সমাপ্ত করেই ওয়ার্ল্ড ব্যাংকে বিশ্ববাসীকে তিনি বোঝাতে বাধ্য করেছেন যে আমার টাকা, আমার সেতু আমি নির্মাণ করতে পেরেছি। সেটাও তার একটা বড় অপরাধ। এটা আমাদের মনে রাখতে হবে। এইসব বিষয়গুলো আছে। কেন রেজিম চেঞ্জের ষড়যন্ত্র আসে এবং এই ষড়যন্ত্রে আমেরিকা, পাকিস্তান তাদের জড়িত থাকার বিষয়টি অনস্বীকার্য। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা জানি কিভাবে ইউএসএইড এর অর্থ দিয়ে বাংলাদেশের এই যে শিবির, জামাত শিবির এবং অন্যান্য বিরোধী দলের কিছু নেতাকে তারা লালন পালন করেছিল সরকার উৎখাতের ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে এদেরকে সামিল করার বিষয়টি তাদের এজেন্ডায় ছিল। এবং এটাই আমি বলতে চাই যে 5 আগস্টে যেটা সংগঠিত হয়েছে সেই উত্থান, সহিংস উত্থান বা সশস্ত্র উত্থান, এই উত্থানের সঙ্গে জড়িত ছিল ডিপ স্টেটের রেজিম চেঞ্জের এজেন্ডা। এর সঙ্গে জড়িত ছিল তাদের টাকায়, অর্থে লালিত এবং 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে যারা এখানে আন্ডারগ্রাউন্ড তৎপরতা বহুদিন ধরে চালিয়েছিল, এই ষড়যন্ত্রে তারা ছিল সম্মুখ ভাবে, তারা ছিল ফ্রন্ট লাইনে এবং এদের সঙ্গে ছিল যে ছাত্র সমাজকে মাঠে নামানো হয়েছে। এটা ছিল একটা প্রতারণামূলক কৌশল। ছাত্র সমাজকে তাদের আবেগকে লালন উস্কে দিয়ে তাদের সাথে প্রতারণামূলক একটা রোল প্লে করেছিল সেই ষড়যন্ত্রকারীরা। আর এই ষড়যন্ত্রের রেজিম চেঞ্জের মুখচ্ছবি ছিলেন মোহাম্মদ ইউনূস।
আমি বলবো ছদ্মবেশী এক ভণ্ড, যাকে বলা হয় পোস্টার। এই পোস্টার ছিল এই রেজিম চেঞ্জের মুখচ্ছবি। বলতে দ্বিধা নেই যে আমাদের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা তারা এই ষড়যন্ত্রের সঙ্গে সামিল হয়েছিল। এটা আমরা পরবর্তীতে আবারও যখন বুঝতে পারি যে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে আমাদের সেনাবাহিনীর লোকজনের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণাস্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন ধ্বংস করা হয়েছিল বুলডোজার দিয়ে। আবারও আমরা বুঝতে পারি যখন গোপালগঞ্জে ইউনূসের তল্পিবাহক এনসিপি সংগঠনের সমাবেশের নামে বঙ্গবন্ধুর মাজার আক্রমণের পরিকল্পনা যখন তারা গোপালগঞ্জ শহরে সমাবেশ ডাকে, সর্বস্তরের জনগণের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং এদেরকে সেদিন সম্পূর্ণ প্রোটেকশন নয়, সেখানে 9টি প্রাণের বাতি নিভে গেল আমাদের সেনাবাহিনীর গুলিতে। ঘরে ঘরে আক্রমণ চালিয়ে অসংখ্য পরিবারকে ঘটছাড়া করল, জেলে নিক্ষেপ করল, অত্যাচার করল, শারীরিক মানসিক নির্যাতন করল। আর এনসিপির নেতাদের নিরাপদে পালিয়ে যেতে পাহারাদার হিসাবে তাদের সঙ্গে থেকে সেনাবাহিনীর যে জওয়ানরা সেদিন অবৈধ সরকারের এরকম একটা লেজুর সংগঠনকে, কোন রাজনৈতিক সংগঠনকে কিভাবে তারা প্রকাশ্যে মদত দেয়, এতে কেউ আমরা বুঝতে পারি 5 আগস্টে ঘটনা তাদেরই নীরবতার মুখে কিভাবে দূর দূরান্ত থেকে মিছিলে মিছিলে সেদিনের সেই সহিংস উত্থান সম্ভব হয়েছে। টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্রাইম টার্গেট। এবং সেদিন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা ওই বাড়িতে ছিলেন। 2টি প্রাণই চিরতরে নিঃশেষ হয়ে যেত। আমি বলবো সেদিন আবারও 75-এর মতোই ভাগ্যক্রমে বঙ্গবন্ধু 2 কন্যা রেহাই পেয়েছিলেন। আমি বলবো আজকে বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতা মহান আল্লাহ পাকেরই বোধ একটা রহমত ছিল তাদের উপর।